বিজ্ঞানের ভয় করতে হবে জয়। হিসাব বিজ্ঞানের ভয়কে জয় করতে চাইলে তোমাদেরকে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নীল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা নিয়ে। তোমরা অনেকে আমাদের কাছে শুনতে চেয়েছো নগদ প্রাপ্তি প্রদান জাবেদা সহজে কিভাবে করা যায়। আমি তোমাদেরকে আজকে সেটাই শেখাবো। নগদ প্রাপ্তি জাবেদা এবং প্রদান জাবেদা আমাদের একেবারেই সহজ একটা বিষয়। মনে রাখবা, নগদ প্রাপ্তি জাবেদা করতে গেলে যে সমস্ত লেনদেনে নগদান অথবা ব্যাংক হিসাব ডেবিট হবে সেই সমস্ত লেনদেনই আমরা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করব। কি বলেছি যে নগদান অথবা ব্যাংক হিসাব ডেবিট হলেই, নগদান আর ব্যাংক হিসাব ডেবিট হলে সেই সমস্ত লেনদেন আমরা নগদ প্রাপ্তি জাবেদাতে বসাবো। তারপর আমাদের কিছু লেনদেন আছে, একটু মনে রাখলে আমাদের জন্য আরো সহজ হবে। খুব বেশি না, মাত্র 4 থেকে 5টা লেনদেন হবে যেগুলো আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। আমি সেগুলো তোমাদেরকে এখন বলছি। তাহলে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা। 1 নম্বরে হচ্ছে আমাদের, যদি আমরা ব্যবসা শুরু করি, নতুন ব্যবসা হলে, ব্যবসা শুরু করলে আমরা যে টাকা আনবো সেই টাকা আমাদের নগদ প্রাপ্তি জাবেদাতে আসবে। কারণ ব্যবসা শুরু করলে আমি ডেবিট ক্রেডিট তোমাদের শিখিয়েছিলাম, নগদান হিসাব ডেবিট। তারপর আরেকটা মনে রাখতে হবে আমাদের, কোনো কিছু পাওয়া প্রাপ্তি অথবা আদায় হলে, এটা আমার নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। আমাদের প্রশ্নতে বলাই থাকে, যেমন বলা থাকবে রহিমের কাছ থেকে টাকা পাওয়া গেল, করিমের কাছ থেকে টাকা আদায় হলো। তারপরে আমাদের 3 নম্বর আসবে হচ্ছে কোনো কিছু চেকে বা নগদে বিক্রয়। কোনো কিছু নগদে অথবা চেকে বিক্রয় করলে সেই লেনদেনটাও আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। আর লাস্ট হচ্ছে আমাদের হচ্ছে ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, ব্যাংক সুদ মঞ্জুর করে। তাহলে এই 4টা লেনদেন যদি আমরা মনে রাখতে পারি, আমরা খুব সহজেই নগদ প্রাপ্তি জাবেদা করতে পারবো। এর বাইরে আমাদের আর কোনো লেনদেন নাই যেগুলো নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। 1 নম্বর ব্যবসা শুরু করলে, 2 নম্বর কোনো কিছু পাওয়া প্রাপ্তি আদায় হলে, 3 নম্বর কোনো কিছু চেকে বা নগদে বিক্রয় হলে, ব্যাংক সুদ মঞ্জুর করলে। তাহলে এখন আমরা নগদ প্রাপ্তি জাবেদা সব থেকে তোমাদেরকে আমি দেখাই কিভাবে নগদ প্রাপ্তি জাবেদা করতে হবে। তাহলে নগদ প্রাপ্তি জাবেদা, আমাদের শিরোনাম হবে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা। আমরা ঘর করে ফেলি। প্রথম পর্বে থাকবে তারিখ। দেখুন, নগদ প্রাপ্তি জাবেদা করতেছি, আমাদের এখানে উল্টাটা লিখতে হবে। নগদান হিসাব ডেবিট হলে আমরা এখানে লিখবো ক্রেডিট হিসাব থাক। তারপর এখানে লিখবো সূত্র। তারপরে ঘরটার মাঝখান থেকে দাগ দিয়ে দিই আমরা। ঘরটার মাঝখান থেকে দাগ দেওয়ার পরে আমাদের হচ্ছে ডেবিট পাশে থাকবে 2টা, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা থাকবে প্রদত্ত বার্তা হিসাব। ক্রেডিট পাশে থাকবে আমাদের হচ্ছে 3টা ঘর। হয়ে গেল আমাদের, এটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদার একটা ছক। প্রথম ঘরটাতে আমরা লিখবো তারিখ, তারপরে ঘরটাতে লিখবো ক্রেডিট হিসাব খাত,
এইখানে লিখবো ডেবিট, এইখানে ক্রেডিট। তোমরা মনে চাইলে এখানে ডেবিট ক্রেডিট না লিখে একদম এখান থেকে আমরা উঠিয়ে দিতে পারি, তার সেক্ষেত্রে লিখতে হবে নগদান ডেবিট, আর এভাবে লিখলে লিখবে না প্রদত্ত বার্তা। এদিকে থাকবে দেনাদার, বিক্রয়, অন্যান্য। এখন আমি একটা প্রশ্ন তোমাদের জন্য নিয়েছি, এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 21 সালের। এখানে কিছু লেনদেন আমাদের আছে, এটাতে আমরা নগদ প্রাপ্তি জাবেদা করবো। যেমন আমাদের 1 তারিখে বলেছিল মালিক কর্তৃক ব্যবসা অতিরিক্ত মূলধন বিনিয়োগ, এটা আমাদের আসবে। আর তারিখ লেখা আমাদের এখানে শুরুতে লিখতে হবে সাল 2021, তারপর আমাদের আছে হচ্ছে মে 1, তাহলে মে 1, তাহলে মালিক ব্যবসায় অতিরিক্ত মূলধন আমাদের কি তাহলে এটা হচ্ছে নগদান হিসাব ডেবিট আর অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখতে পারি অতিরিক্ত মূলধন হিসাব, যেহেতু নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, তাহলে টাকা আছে আমাদের হচ্ছে 40,000 টাকা। তাহলে এই যে নগদান হিসাব ডেবিট আর মূলধন ক্রেডিটের ঘর নাই বলে সেটা আমাদের অন্যান্য ঘরে চলে যাবে। তারপর নেক্সট আমাদের আছে নগদে পণ্য ক্রয়, এটা আসবে না, কারণ আমরা আগেই বলেছি দিয়েছি কোনগুলো আসবে। নগদে বিক্রয়, এটা আমাদের আসবে। নগদে বিক্রয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে বিক্রয় হিসাব। এখানে বিক্রয় হিসাব না লিখে একটা দাগও দিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে নগদান ডেবিট আর এই হচ্ছে আমার বিক্রয় ক্রেডিট, টাকা হচ্ছে আমার 30,000। এই যে নগদান ডেবিট আর বিক্রয় ক্রেডিট। তারপরে নেক্সট আমার আর আছে হচ্ছে এই নগদে পাওয়া গেল সিমির নিকট পাওনা 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 19,750 টাকা নগদে পাওয়া গেল। তাহলে আমরা এখানে হচ্ছে তারিখ দিব, এখানে লিখবো সিমি হিসাব। সিমি হিসাব, সিমির কাছে আমরা পেতাম হচ্ছে 20,000, সিমি আমাদের দিয়েছে 19,750 টাকা। তাহলে এই ঘরে লিখবো 19,750 টাকা। 250 টাকা লিখবো বাট্টার ঘরে, আর পুরা দেনাদারের ঘরে লিখবো হচ্ছে 20,000 টাকা। তারপর আমাদের একটা আছে বিনিয়োগের সুদ প্রাপ্তি। আমরা জানি কোনো কিছু প্রাপ্তি আদায় করলে আসবে, তাহলে বিনিয়োগের সুদ প্রাপ্তি ঝামেলাটা হচ্ছে আমাদের হলো নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব হবে ক্রেডিট। এইটা হচ্ছে আমার 28 তারিখ। এখানে আমি লিখবো বিনিয়োগের সুদ হিসাব, বিনিয়োগের সুদ হিসাব। টাকা হচ্ছে আমার 4,500, তাহলে এখানে 4,500, আর হচ্ছে আমার এখানে হচ্ছে অন্যান্যকে দিয়ে দিব 4,500। এখন তাহলে আমার এটা মোটামুটি শেষ হয়ে গেছে সবগুলো বসানো। এখন হচ্ছে আমি যোগ করব। তাহলে যোগ করার ক্ষেত্রে এখান থেকে পুরো একটা দাগ দিয়ে দিব, দাগ দিলে আমার এখানে আছে কত 40, আর হচ্ছে তাহলে আমার হচ্ছে কত এটা 40,500। তারপরে এখানে আছে 30,000, এইখানে আছে 20,000, এইখানে আছে 250, এখানে আছে 4,000, 30 আর 40 70, 70 80 79 79 79 40 70 70 80 89 89 91 92 93। এখানে যোগটা একটু দেখতে পারেন আমরা কত হলো 40 আর 30 70 70, আর হচ্ছে আমাদের হলো 20 70 80 89 89 90 91 92 93 93, আর 7 5 12 94 94,250 94,250 94,250 94,250, এই হচ্ছে আমাদের হয়ে গেল। এখন আমরা এটা নিচে একটা দাগ দিয়ে দিব, দাগ দেওয়ার পরে এইটা আমরা এখন মুছে দেব। এই দাগটা
জাস্ট আমরা এই দাগটাকে বড় করে দিব, এগুলা সব মুছে দিব, এটা মুছে দিব। এখন আমাদের হচ্ছে এই তিনটার যোগফল আর এই দুইটার যোগফল আমাদের সমান হতে হবে। এই পাশে হচ্ছে কত, 20 আর 30 হচ্ছে 50, 50 আর হলো 40, তাহলে হচ্ছে আমাদের কত, 50 আর 40 94,500, 94,500। এখানে 250 94,500। এখন আমাদের দুই পাশ মিলে গেছে, তার মানে আমাদের নগদ প্রাপ্তি দাবিটা 100% ওকে। এখন একটা পুরো কাজ দিলে আমার নগদ প্রাপ্তি দাবিটা শেষ, এখানে এটা থাকবে না। এই হচ্ছে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা। তাহলে তোমাদের কেমন লাগলো নগদ প্রাপ্তি জাবেদা? জাস্ট 4টা লেনদেন আমরা মনে রাখলেই নগদ প্রাপ্তি জাবেদা আমরা করতে পারবো। একইভাবে আমি নগদ প্রদান জাবেদাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নগদ প্রদান জাবেদা হচ্ছে আমাদের প্রাপ্তি জাবেদায় 4টা আইটেম মনে রাখতে হয়েছে, এখানে মাত্র 3টা আইটেম আমাদের মনে রাখলে আমরা নগদ প্রদান জাবেদা করতে পারবো। কি কি সেই লেনদেনগুলো? 1 নম্বর হচ্ছে কোনো কিছু চেকে বা নগদে ক্রয়। নগদ প্রদান জাবেদায় আমাদের আসবে কোনো কিছু চেকে বা নগদে ক্রয়। তারপর 2 নম্বর আমাদের আসবে কোনো কিছু প্রদান পরিশোধ দেয়া হলে। আর 3 নম্বর আমাদের থাকবে ব্যাংক চার্জ বা কর্তন করলে। সহজ কথায় আমরা বলতে পারি যে সমস্ত লেনদেনের নগদান অথবা ব্যাংক হিসাব ক্রেডিট হবে সে সমস্ত লেনদেনগুলোই আমরা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করব। এখানে মনে রাখতে হবে কোনো কন্ট্রা এন্ট্রি নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় আসবে না। তাহলে এখানে আমার সেম ভাগ থাকবে নগদ প্রদান জাবেদাতে আমাদের 3টা লেনদেন মনে রাখতে হবে। কি? কোনো কিছু চেকে বা নগদে ক্রয়, তারপরে কোনো কিছু প্রদান পরিশোধ বা দেয়া হলে, আর একটা হচ্ছে ব্যাংক চার্জ বা কর্তন করলে। এই 3টা লেনদেন থাকলে সেগুলো আমাদের নগদ প্রদান জাবেদাতে আমরা লিপিবদ্ধ করব। এখন আমাদের নগদ প্রদান জাবেদাটা সব তৈরি করে ফেলি তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা লিখি নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা। আমাদের ঘরে খুব একটা পরিবর্তন আসছে না, তারিখ ঠিকই থাকবে। এখানে ক্রেডিট হিসাবের খাতের জায়গায় আমাদেরকে লিখতে হবে ডেবিট হিসাব খাত, কারণ আমাদের নগদান হিসাব ক্রেডিট হলে তার সাথে যে লেনদেনগুলো ডেবিট হবে সেগুলো এখানে আসবে। তারপর আমাদের লিখতে হবে সূত্র। লিখতে হবে কি? সূত্র। এখন এখানে একটা কথা আছে, তারিখের পরে যদি আমাদের চেক নম্বর দেয়া থাকে তাহলে সেই চেক নম্বরটাকেও ব্যবহার করতে হবে। তারিখের পরে আমাদের একটা ঘর দিতে হবে চেক নম্বরে। তাহলে আমাদের তারিখ চেক নম্বর, চেক নম্বর দেয়া থাকলে আমাদের একটা ঘর দিতে হবে। এখানে ডেবিট হিসাব খাত সূত্র, এখানে ডেবিট না লিখে লিখতে হবে ক্রেডিট, আর ক্রেডিটের জায়গায় হবে ডেবিট, উল্টে যাবে আমাদের সবকিছুই। তাহলে আমাদের হচ্ছে এই ক্ষেত্রে ক্রেডিট পাশে 3টা ঘর হবে। ক্রেডিট পাশে হবে আমাদের 3টা ঘর, ক্রেডিট পাশে হবে 3টা ঘর, আমাদের ক্রেডিট পাশে 3টা ঘর করতে হবে। এই হচ্ছে আমি ক্রেডিট পাশে 3টা ঘর, ডেবিট পাশে আমাদের 3টা ঘর হবে। এইখানে ডেবিটই হবে, বলে গেছিলাম ডেবিট, আর এখানে হবে ক্রেডিট। আমাদের ডেবিট পাশে 3টা ঘর করতে হবে। এই 3টা ঘর কি কি হবে তোমরা হয়তো জানো, ক্রয় পাওনা দ্বারা, মানে আগে উল্টা, এখানে বিক্রয় ছিল এখন এখানে হবে ক্রয়, তারপরে পাওনাদার আর অন্যান্য। এখানে থাকবে হচ্ছে আমাদের নগদান আর প্রাপ্তবার্তা। নগদান আর প্রাপ্তবার্তা, আর এগুলো সব মুছে দিচ্ছি।
তাহলে আমি একটা অঙ্ক শুরু করি তোমাদের জন্য। নগদে পণ্য ক্রয়, এটা আসবে আমাদের তাহলে তারিখ 2024 মে 5, নগদে ক্রয়। তাহলে ক্রয় চেক নম্বর নাই, এটা থাকা ডেবিটে এখানে আমাদের লিখতে হবে ক্রয় হিসাব, ক্রয় হিসাব। তাহলে নগদান ক্রয় ডেবিট আর নগদান হবে ক্রেডিট। এইখানে 10,000, এইখানে 10,000। তারপর আমাদের হয়তো বলতে পারে এখানে দেখেন একটু বই দেখে করে, এখানে আছে প্রচার খরচ বাবদ প্রদান, প্রচার খরচ বাবদ প্রদান। আমরা জানি প্রচার খরচ হচ্ছে আমাদের বিজ্ঞাপন, তাহলে প্রচার খরচ বাবদ প্রদান করলে হবে আমাদের মে 7। তাহলে বিজ্ঞাপন হিসাব, প্রচার খরচ মানে বিজ্ঞাপন হিসাব হবে এখানে। বিজ্ঞাপন হিসাব এখানে দাবি দেখা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, তাহলে এই যে বিজ্ঞাপনের ঘর নাই মানে অন্যান্যতে, আর নগদান হিসাব ক্রেডিট। তবে আরেকটা আমাদের বলতেছে ফুলিং রেকর্ড 15,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 14,700 টাকা নগদে প্রদত্ত করো। 14,700 টাকা আমরা নগদে প্রদত্ত করলাম। তাহলে ফুলির কাছে আমরা পেতাম হচ্ছে কত? 15,000 টাকা। 14, তাহলে এখানে আমরা লিখবো মে 15 তুলি হিসাব, তুলি হিসাব। তাই তুলির কাছে আমি তুলি হচ্ছে আমার পাওনাদার হবে 15,000 টাকা, নগদে দিলাম 14,700 টাকা, আর বাকিটাই চলে আসবে 300 টাকা। আমাদের আর খুব একটা লেনদেন নাই, আমাদের এটা প্রায় শেষ। এখন আমরা যোগফল নামাই দিব। এখানে 300, এখানে হচ্ছে 10, 24, 26,700, এখানে 2,000, এইখানে 15,000, এইখানে 10,000। এখন আমার মনে চাইলে এটা দাগ দিলে এইভাবেও কিন্তু আমরা করে দিতে পারি, কিন্তু এখন আমার প্রমাণের জন্য আমরা এইটা আর এটা একটু যোগ করে দেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এইখানে আমাদের হচ্ছে এই দাগগুলো মুছে দিব আমরা, এই দাগগুলো যদি মুছে দিই আমার এই দাগটাকে আমি বড় করে দেব। 26, আর এখানে হচ্ছে আমার হলো 28,000 টাকা। 26,700 আর 300, 26,700 আর 300 হচ্ছে কত হচ্ছে আমাদের তাহলে 27,000 টাকা। ভুল বলেছিলাম, 28,000 না 27,000 টাকা হবে। এই পাশে যোগ করলে 10 আর 15, 25, 25 আর 2 27,000। আমার ডেবিট ক্রেডিট সমান হয়ে গিয়েছে, তার মানে আমার নগদ প্রদান দাবিটাও শেষ। এখন পুরো ঘরটা আমরা ক্লোজ করে দিব। তাহলে আমার এখন এইটা আমাদের কয়টা লেনদেনের কথা মনে রাখতে হবে? প্রদান দাবিদার ক্ষেত্রে 3টা, প্রাপ্তি দাবিদার ক্ষেত্রে 4টা। তাহলে কি খুব সহজেই আমরা নগদ প্রদান এবং প্রাপ্তি দাবিদার করতে পারবো। এটা খুব কঠিন কিছু নয়, ভয়েরও কিছু নয়। জাস্ট তোমরা 2 থেকে 3টা অঙ্ক বাসায় প্র্যাকটিস করলে পেরে যাবে। আমি যে লেনদেনগুলো বললাম সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে একটু। আর সবসময় কথাটা মনে রাখতে হবে, হিসাব বিজ্ঞানের ভয় করতে হবে জয়। ভয়কে যদি আমরা জয় করতে পারি তাহলে আমরা আমাদের জীবনের সাফল্যে পৌঁছাতে পারবো। তাহলে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং আমার সঙ্গে আমার ভিডিওতে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।